কালকি 2898 এডি মুভিটাকে অ্যাভেঞ্জার্সের সাথে তুলনা করলেও কিন্তু অত্যুক্তি করা হবে না। আমার ব্যক্তিগত মতামত, দারুণ করেছে সিনেমাটা, হলিউড লেভেলে করেছে এবং দেখে বড় স্ক্রিনে দেখে এটা কিন্তু ট্রিট টু ওয়াচ এবং খুব ফিল গুড একটা ব্যাপার কিন্তু আসবে। সিনেমার প্রচুর নেগেটিভ দিক আছে কিন্তু প্রচুর পজিটিভ দিকও আছে। এই ধরনের একটা অ্যাটেম্প্ট, এর জন্য নাগ অশ্বিন পরিচালককে কিন্তু সালাম জানাতেই হবে। আলাদা করে বলতে হবে এই সিনেমার ভিএফএক্সের কাজ এবং অ্যাকশন সিনসগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, দেখে কোনো অংশে মনে হবে না যে এটা একটা আমি ইন্ডিয়ান সিনেমা দেখছি, দেখেই মনে হবে একটা হলিউড সিনেমা দেখছি, কোনো অ্যাভেঞ্জার্স বা এই জাতীয় কোনো মার্ভেলের কোনো সিনেমা দেখছি। তো এই সিনেমাটিক ইউনিভার্স আরও বড় হোক, যেভাবে মাইথোলজিক্যাল রেফারেন্স নিয়ে তুলে ধরা হয়েছে নানা রকম পৌরাণিক কাহিনীকে নিয়ে, বর্তমান সমসাময়িক প্রেক্ষাপট এবং আগামী দিনে আমাদের এই পৃথিবীর অবস্থা কী রকম হতে চলেছে একটা অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। সিনেমায় দেখানো হয়েছে অল্প বিস্তর যদি বলা হয় একটা বিশাল জায়গা যেখানে অল্প অল্প কিছু শহর বেঁচে রয়েছে, সেখানে কিছু মানুষ সার্ভাইভ করছে যাদের কাছে প্রচুর অস্ত্র আছে এবং যারা প্রচুর টাকা পয়সা আছে, প্রচুর অস্ত্র আছে, তারা নিজেদের পাওয়ার দেখিয়ে একটা বিলাসবহুল জীবনযাপন করছে এবং যারা শোষিত মানুষ, যাদের কাছে টাকা পয়সা নেই, যাদের কাছে অস্ত্র নেই, লড়তে পারে না, তারা মার খাচ্ছে, তাদেরকে দিয়ে স্লেভারি করানো হচ্ছে ইত্যাদি ইত্যাদি। সেইখানে অমিতাভ বচ্চন এবং কি করে আবির্ভাব ঘটে, সেইখানে কেন প্রভাসের এন্ট্রি কতটা তাৎপর্যপূর্ণ এবং দীপিকা পাড়ুকোনকে কে কেন ইউজ করছে এবং তার গর্ভস্থ সন্তানকে কেন মারার চেষ্টা করছে এবং তাকে নিয়ে অন্য একটা কমপ্লেক্সের মানুষজন পালাতে চাইছে, তাকে বাঁচাতে চাইছে কেন, এবং তার পিছনেই বা কেন এই কমপ্লেক্সের যে মাথার অন্যতম একজন মাথা শাশ্বত, তার পিছনে কেন পড়ে আছে, এই সব কিছু জানতে গেলে বড় স্ক্রিনে গিয়ে তোমরা সবাই সিনেমাটা দেখো। সিনেমার নেগেটিভ দিক হচ্ছে প্রভাসকে দিয়ে অযথা কমিক সিন করানো, যেটা একদমই বাজে লেগেছে। সিনেমাটা 3 ঘন্টার না হয়ে 2 ঘন্টার হলে ভালো হতো, 1 ঘন্টা বাড়তি লেগেছে এবং প্রভাসের যে কমিক সেন্স এগুলো কিন্তু খুব বাজে লেগেছে, একদমই ক্লিক করেনি। কাজেই বহু মানুষজন যারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন রকম রিভিউ দিচ্ছেন তারা কিন্তু ফার্স্ট হাফ দেখেই বেরিয়ে গেছেন এই কথা বলছেন, এবং সত্যি ফার্স্ট হাফ দেখে আমারও খুব বিরক্ত লেগেছিল এবং সেকেন্ড হাফ দেখার পর এতটাই ভালো লেগেছে, এতটাই মাইথোলজিক্যাল রেফারেন্সকে সুন্দরভাবে ডিরেক্টর সাজিয়েছে। বিশেষ করে মিড ক্রেডিট সিনটা যেটা সবার লাস্টে দেখানো হয়, দেখার পর থেকে কিন্তু কমল হাসানের ক্যারেক্টারের প্রতি আরও আগ্রহ জন্মে যায় এবং শুধু তাই নয়, পরবর্তী পার্টে অমিতাভ বচ্চন ভার্সেস কমল হাসান ভার্সেস প্রভাস হয়তো হতে চলেছে। তো প্রভাস কিন্তু তার বুঝছি বলে যে যানটা রয়েছে তার, সেটাকে যে তৈরি করেছে সেটা কিন্তু কোথাও গিয়ে আয়রন ম্যানের জার্ভিসের কথা মনে করায়, কিন্তু কোথাও গিয়ে কিন্তু আমরা সেই লেভেলের হয়নি ব্যাপারটা। কিন্তু আদারওয়াইজ যেখানে ভিএফএক্সের কাজ, অ্যাকশন, সেকেন্ড হাফে জাস্ট অসাধারণ এবং মাঝে মাঝে যে পৌরাণিক মহাভারতের যে রেফারেন্সগুলোকে মার্চ করা হয়েছে, সেটা যদি কেউ পৌরাণিক কোনো ঘটনা নাও জেনে থাকো, সিনেমাটা শুধু দেখলেই কিন্তু রিলেট করতে পারবে। এইখানে গান্ডিভ আছে, গান্ডিভের হ্যাঁ শুধু এটুকু বলে রাখি, গান্ডিভ এমন একটা অস্ত্র, অর্জুনের অস্ত্র, যেটা অর্জুন ছাড়া কেউ তুলতে পারতো না, এত ভারী অস্ত্র, এত পাওয়ারফুল অস্ত্র, সেটা কোথাও গিয়ে এই চরিত্রগুলোর মধ্যে একজন তুলে দেয় শেষ মুহূর্তে। কেন তুলে দেয়, কিভাবে তুলে দেয়, তার সাথে আগের মহাভারতের কি রেফারেন্স, সেটা দেখার জন্য এবং ইন্টারেস্টটা আরও গ্রো করার জন্য অবশ্যই এটা সিনেমা হলে গিয়ে দেখো। সিনেমা কিন্তু ভালো লাগবে। যদি আমার মুভি রিভিউ অনেস্ট বলে মনে হয় তাহলে অবশ্যই দাও, কিন্তু এই কথাও বলে রাখছি, প্রথম 1 ঘন্টা কিংবা তার বেশি সময় অর্থাৎ 1 ঘন্টা 30 মিনিট যখন কাটবে তখন মনে হবে কেন দেখতে এলাম, পুরো ওয়েস্ট অফ মানি। কিন্তু তারপর যে টুইস্ট অ্যান্ড টার্নস এবং যেভাবে পরিচালক নাগ অশ্বিন পুরো ব্যাপারটাকে ডিরেক্ট করেছেন, সাজিয়েছেন, তার জন্য কিন্তু আলাদা করে প্রাপ্তি তার দরকার এবং নিজেরও খুব একটা ভালো লাগবে যে আমরা একটা এরকম ঐতিহাসিক মুভির সাক্ষী থাকতে পেরেছি। আমি বলেছিলাম আমার আগের ভিডিওতে যে হয়তো এটা গেম চেঞ্জার হতে পারে, সত্যি কিন্তু এটা গেম চেঞ্জার।